হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করে বেশ ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি অন্তরা সেন। ওর নাম নীরব। ও ছোটবেলা থেকেই মামাবাড়িতে থাকে। ও যখন দশমে পড়ে তখন আমার সাথে ওর মামা সাগরের বিয়ে হলো। আমি দেখতে মোটামুটি সুন্দর আর শরীর স্বাস্থ্য বেশ ভালো। গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। আমার বিয়ের কিছুদিন পর থেকে নীরব লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে শুরু করলো। বাড়িতে ঘোরাঘুরি করার সময় হঠাৎ যখন কোনো কারণে আমার শাড়ি সরে যেত তখনই ওর মহারাজ নিজের রূপ ধারণ করে নিত। ব্যায়াম করে পেটের হালকা মেদ ঝরানোর জন্য আমাকে আরও বেশি আকর্ষণীয় লাগত। আমি যখন স্নান করে বা কোথাও থেকে এসে বাড়ির পোশাক পরব তখন ও লুকিয়ে লুকিয়ে দেখত। তখন অবশ্য আমাদের পাকা বাড়ি হয়নি, সেজন্য জানালার ফুটো দিয়ে দেখতে পেত। যখন ইচ্ছা হতো তখনই আমার সাথে খেলতো ওর মামা, কিন্তু তখন কখনোই সাহস করে উকি মেরে দেখত মা ভয়ে। কোনো কোনো দিন ও আমার খেলার সময়ের কথা শুনতে পেত। প্রায় দিন সে আমার বাগানের ডাব দুটো দেখতে পেত। আসলে আমার ডাবগুলো দেখতে কি সুন্দর লাগতো সেটা বলে বুঝাতে পারবো না বন্ধুরা। আমার যেদিন তারা না থাকতো সেদিন আমি ফ্রেশ হয়ে তারপর চেঞ্জ করতাম। সেই দিনগুলোতে ভাগিনা স্পষ্ট সবকিছু দেখতে পেত। এইভাবে আমার দর্শন করতে করতে প্রায় 1 বছর পার হয়ে গেল। এর মধ্যে আমার পেট বেঁধে গেল। কিন্তু কিছুদিন পর একটা সমস্যা হওয়ার কারণে বাচ্চা নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে আমি কোনোদিন মা হতে পারবো কিনা সে বিষয়ে ডাক্তাররা কোনো গ্যারান্টি দিতে পারেনি। এই 2 বছরে আমাদের সংসারের অবস্থার অনেক উন্নতি হয়েছে। আমরা বড় বাড়ি করেছি, গাড়ি কিনেছি, আরও টাকা পয়সা জমিয়েছি। হঠাৎ করে টাকা পয়সা, গাড়ি বাড়ি এত কিছু পেয়ে আমার বর এর পা মাটিতে পড়ে না। টাকার গরমে আমার বর সাগরের মনে অনেক অহংকার জমে গেল। শ্বশুর শাশুড়িকে দাম দেয় না আর আমার কোনো কথাই শোনে না। সব সময় সংসারে অশান্তি ঝামেলা লেগে আছে। আমার ছেলেপুলে হচ্ছে না, তার উপর এত অশান্তি ঝামেলার জন্য আমার বর আস্তে আস্তে মদ খাওয়া শুরু করল, যার জন্য সংসারে অশান্তি আরও বেড়ে গেল। ওদিকে ভাগিনা নীরবরা এত বড়লোক না। আমি নীরবদের নিজেদের বাড়ির কথা বলছি, যার জন্য আমার বর এখন নীরবদের সাথে ঠিক করে কথা বলে না। নীরব যেন এখন তার মামার সাথে কথা বলার যোগ্যই না। মাঝে মাঝে নীরবের প্রচণ্ড রাগ হয়। ওর মনে হয় নিজেদের বাড়িতে চলে যাবে, কিন্তু অনেক অসুবিধার জন্য বাড়িতে যেতে পারে না। একদিন দাদু দিদা বেড়াতে গেছে বাড়িতে, আমি আর নীরব একা ছিলাম। রাত 10টার দিকে আমি নীরবকে রাগ আর বিরক্তি মেশানো গলায় ভাত খেতে বললাম। ওর মামা দুপুরবেলায় খেয়ে বেরিয়েছেন, এখনো বাড়ি আসেনি। হয়তো বন্ধুদের সাথে পার্টি করছে, রাতে বাড়িতে আসবে কিনা তার কোনো ঠিক গ্যারান্টি নেই। নীরব এসে দেখল আমি বসে থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। নীরব আস্তে আস্তে জিজ্ঞেস করল, কি হয়েছে মামি? আমি রাগের স্বরে বললাম, কিছু না, চুপচাপ খা। ও ধমক শুনে চুপ করে খেতে লাগলো। আমি ওর মামাকে গালাগালি দিতে লাগলাম, সেই সাথে বললাম, আমি জোরে উঠতে পারছি না, অথচ নবাবের বেটা কোথায় পড়ে পড়ে মদ খাওয়া মারাচ্ছে। নীরব বুঝতে পারল আমার গায়ে প্রচণ্ড জ্বর। খাওয়া হয়ে গেলে নীরব আমাকে বলল, মামি তুমি শুয়ে থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। আমাদের বাড়ি থেকে ওষুধের দোকান বেশি দূরে না। আমি বললাম, না ওষুধ লাগবে না, তোকে কোথাও যেতে হবে না। ও বলল, না মামি তুমি শুতে যাও, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসতেছি। আমি আবার একটু রেগে বললাম, না, ওষুধ আনতে হবে না। নীরব কোনো কথা না শুনে দৌড়ে গিয়ে ওষুধ নিয়ে আসলো। ওষুধ নিয়ে আমার ঘরে গিয়ে বলল, এই ওষুধগুলো খেয়ে নাও। আমি এবার একটু নরম সুরে বললাম, তোকে তো বললাম আনতে হবে না, তাও এনেছিস, যখন তখন খাই, এই বলে আমি ওষুধ নিয়ে খেয়ে নিলাম। নীরব আমাকে বলল, দরজা খোলা রেখো মামি, রাতে এসে দেখে যাব জ্বর কমলো কিনা। আমি কোনো কথা বললাম না। নীরব আমার ঘর থেকে চলে গেল। 1 ঘন্টা পর আমি চোখ বুজে শুয়ে আছি, তবে আমি ঘুমাচ্ছি নাকি জেগে আছি তা বুঝতে পারলাম না। হাতটা কে যেন আমার কপালে হাত রাখল। সঙ্গে সঙ্গে আমি ধর্মর করে উঠে বসে বললাম, তুই? নীরব জিজ্ঞেস করল, তোমার জ্বর কমেছে? আমি বললাম, হ্যাঁ কমেছে, এবার শুয়ে পড় গিয়ে। আমার কথা শুনে নীরব ঘরে গিয়ে শুয়ে পড়ল। রাত 2টার দিকে ওর ঘুম ভেঙে গেল। ঘর থেকে বাইরে এসে দেখল আমার ঘরে আলো জ্বলছে। দরজা ভেতর থেকে দেওয়া নেই, যার জন্য আলোটা বাইরে আসছে। ও বুঝল মামা বাড়িতে আসেনি, বাড়িতে আসলে দরজা বন্ধ থাকত। সে এবার দরজা খুলে ঘরের ভেতরে ঢুকল। আমি আবার জ্বরে কাতরাচ্ছি, ও আবার আমার কপালে হাত দিয়ে দেখল জোরে আমার সারা শরীর পুড়ে যাচ্ছে।
নীরবের একটা বালতিতে জল নিয়ে গামছা ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিতে লাগল। প্রায় 1 ঘন্টা জলপট্টি দিল, তারপর আমার জ্বর কমতে শুরু করল। আমি আস্তে আস্তে চোখ খুলে ওর দিকে তাকিয়ে থাকলাম। ও জিজ্ঞাসা করল, জ্বর কমেছে মামি? আমি আসতে বললাম, হ্যাঁ অনেকটা কমেছে, কিন্তু তুই এখনো ঘুমাসনি কেন? এভাবে সারা রাত জেগে মাথায় জলপট্টি দিতে কে বলেছে? নীরব বলল, কেউ বলেনি মামি, আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তারপর দেখি তোমার ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে দেখি তুমি জোরে কাতরাচ্ছ, কি করব বুঝতে না পেরে তাই জলপট্টি দিতে লাগলাম। আমি বললাম, রাত জেগে আমার জন্য অনেক খাটাখাটনি করেছিস, যা এবার ঘুমিয়ে পড়। নীরব চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমি অনেকটা সুস্থ, কিন্তু এখনো গায়ে জ্বর আছে, শরীরও অনেক দুর্বল হয়ে আছে। আমি আস্তে আস্তে বাড়ির সকালের কাজ করতে লাগলাম। আমাকে দেখে নীরব বুঝতে পারল আমার অনেক কষ্ট হচ্ছে, সেজন্য নীরব আমার কাজে সাহায্য করতে লাগল। আমি অবশ্য তাকে কাজ করতে বারণ করছিলাম, কিন্তু নীরব একটা জিনিস খেয়াল করল, আমি ওর সাথে নরম আর মিষ্টি সুরে কথা বলছি। ও ভাবল রাত্রে জল পটি দিয়ে দিয়েছি, সেজন্য হয়তো মামির রাগ কমেছে। নীরব সকালে ভাত খেয়ে নিজের ঘরে শুয়ে আছে। হঠাৎ করে আমি ওর ঘরে গিয়ে ওর পাশে বসলাম। আমি সাধারণত ওর ঘরে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া কখনো যাই না। নীরব ব্যাপারটা বুঝতে পারল না। ও আমাকে জিজ্ঞেস করল, মামি শরীর কেমন এখন? ওষুধ খেয়েছ? আমি ওর দিকে তাকিয়ে একটু মিষ্টি করে হেসে বললাম, তুই যেভাবে খেয়াল রাখছিস, মনে হচ্ছে জ্বরের আর সাহস হবে না ফিরে আসার। তোর মামাটা সত্যিই যদি তোর মতো এমন হতো। একথা শুনে নীরব কি বলবে বুঝতে পারল না। নীরব শুধু বলল, চিন্তা করো না মামি, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। একটু পরে আর কিছু না বলে আমি উঠে চলে আসলাম। নীরব লক্ষ্য করল আমি ওর সাথে এখন আর কোনো খারাপ ব্যবহার করছি না। যখনই কোনো কাজ না থাকে তখনই আমি ওর সাথে গল্প করি। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। দুজনে একসাথে টিভি দেখি, ইয়ার্কি আড্ডা মারি, ছাদে একসাথে হেঁটে বেড়াই। কোনো দিন রাত্রে দুজনে হেলান দিয়ে ছাদে বসে গল্প করি। আমাদের মধ্যে সব রকমের কথা হতে লাগল। একদিন ছাদে বসে গল্প করতে করতে ও আমাকে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি মামি। দয়া করে তুমি না বলো না। একটা শুনে আমি একটু চুপ করে থাকলাম। তারপর বললাম, আমরা তো এখন বন্ধু, তাই না? তাছাড়া আমিও তো তোকে ভালোবাসি। নীরব বলল, জানি আমরা দুজন বন্ধু, এটাও জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে চাই। প্লিজ না, বল না প্লিজ। এভাবে এক প্রকার অভিনয় করতে লাগল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোর গার্লফ্রেন্ড। নীরব বলল, তাহলে আমি তোমার কি হই? আমি বললাম, তুমি আমার বয়ফ্রেন্ড হয়েছে এবার। আচ্ছা মামি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করে জানো তুমি? আমি বললাম, না জানি না, তুই কিন্তু খুব পেকে গেছিস। নীরব, একবার গার্লফ্রেন্ড বললি, আবার এখন মামি বলছিস। নীরব বলল, আমরা যখন একা থাকব তখন তো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর সবার সামনে তুমি আমার মামি। আমি বললাম, বাহ খুব চালাক তো তুই। নীরব বলল, পাশে এত সুন্দরী গার্লফ্রেন্ড থাকলে একটু চালাক হতে হয় আর কি। আমি বললাম, দেখা যাবে কত চালাক হয়েছিস। নীরব বলল, আচ্ছা তবে আমরা যখন একা থাকবা তখন আমি তোমাকে জান বলে ডাকবে। এবার বলো তুমি কি বলে ডাকবে আমাকে? আমি বললাম, যখন ডাকবো তখন শুনতে পাবে, এখন এ নিয়ে আর কোনো কথা না। নীরব খানিক চুপ মেরে গেল। পরক্ষণে আস্তে আস্তে আমাকে জড়িয়ে ধরতে গেল। আমি বললাম, কি হচ্ছে এসব? নীরব বলল, কিছুই না, তুমি আমার গার্লফ্রেন্ড আর তাকে বয়ফ্রেন্ডকে একটু জড়িয়ে ধরতেই পারে। আমি বললাম, গার্লফ্রেন্ড যখন হয়েছি বয়ফ্রেন্ডের আবদার তো রাখতেই হবে। নীরব বলল, এই না হলে আমার লক্ষ্মী গার্লফ্রেন্ড। আমি বললাম, থাক হয়েছে, আর হাওয়া দিতে হবে না। ও এবার আমাকে টেনে নিল। আমি হেলান দিয়ে বসলাম। সেদিন দুজনে একসাথে একটা কথাই ভাবছিলাম, এভাবে যদি জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়ে দিতে পারতাম। এরই মধ্যে নীরবের মামার গেট খোলার শব্দ কানে পড়ল। তাই কাপড় ঠিক করে নিয়ে ঝটপট আমি নিচে চলে আসলাম। পরদিন দুপুরে খাবার খেয়ে নীরব শুয়ে শুয়ে হলিউডের সিনেমা দেখছিল। আমি ওর রুমে গিয়ে ওর পাশে শুয়ে সিনেমা দেখতে লাগলাম। সিনেমার নায়ক নায়িকা ভালোবাসা বিনিময় করেছে। তখন আমি বললাম, বাজে সিনেমা, বন্ধ করত। নীরব বলল, কোথায় বাজে সিনেমা? অন্য সমস্ত সিনগুলো তো ভালো ছিল, এই সিনটা বাজে তাই না?
অন্যদের অন্য সমস্ত কাজকর্ম যখন বাজে না হয় তবে এটা বাজে হবে কেন? আমি বললাম, দেখ, আমি তোর সাথে এত তর্ক করো পারছি না, তুই বন্ধ করো। নীরব বন্ধ না করে বলল, মামি আমার ভালো লাগে দেখতে এসব, তোমারও ভালো লাগবে দেখো। আমি বললাম, তা তো ভালো লাগবেই। খুব পেকে গেছিস এখন। নীরব বলল, এতে পাকার কি হলো? তোমার এটা দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু যখন মামার সাথে করো তখন তো। সে আর কিছু বলো না। আমি বললাম, কি করি? আর কি বলি? না, নীরব বলল, কিছু না, চুপচাপ সিনেমা দেখো। ততক্ষণে নায়ক নায়িকা দুজনে ভেসে বেড়াতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ও মন দিয়ে দেখছে। সিনেমা দেখতে দেখতে আমার মধ্যে ঝড় উঠে গেল। ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম। নীরব একবার আমার দিকে তাকিয়ে সেটা বুঝতে পারল যে আমার উঠে গেছে। এবার নীরব আমাকে নিজের দিকে টেনে নিল। আমিও ভদ্র মেয়ের মতো ওর বুকে মাথা দিলাম। একটি পর আমি বললাম, ছাড়, কেউ চলে আসবে, কিন্তু তাকে সরানোর কোনো চেষ্টাই করলাম না। আমি বললাম, নীরব, এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমাকে কেন প্রেমিকা বানালে? নীরব বলল, তোমার মতো গার্লফ্রেন্ড তো আমার পছন্দ। আমি বললাম, আমার মধ্যে কি এমন দেখলে যে আমার মতন মেয়ে তোর পছন্দ? নীরব বলল, তুমি এত সুন্দর যে অন্য মেয়ের তুলনা হয় না। আমি বললাম, তুই কিন্তু খুব অসভ্য হয়ে গেছিস। নীরব করল, কেন, কি করলাম আবার? আমি বললাম, এগুলো কি করছিস? নীরব বলল, শুধু মামি ডাবের পানিগুলো একটু খেতে চাচ্ছি। আমি বললাম, অনেক হয়েছে, আর না। আমার সাথে অসভ্যতামি, এবার ছাড় আমায়। নীরব বলল, তুমি তো আমার গার্লফ্রেন্ড। আমার জানু। নীরব মুখে কথা বলছে, কিন্তু তার হাত নিজ গতিতে চলছে। আমি বললাম, ছাড় এবার। নীরব বলল, এখনো তো শুরু করিনি, ছাড়ব কি? আমি বললাম, তো দম থাকলে শুরু কর, এভাবে হাতাহাতি আর কত? এই কথা শুনে নীরব আমাকে চিৎ করে খেলতে শুরু করল। টানা প্রায় 2-5 মিনিট খেলার পর ও থেমে গেল। তারপর ক্লান্ত হয়ে আমরা শুয়ে থাকলাম। ও হাঁফাতে লাগলো একটু পরে। আমি ওকে বললাম, কেমন লাগলো আমার মাঠের স্বাদ? নীরব বলল, ওহ মামি, কি যে শান্তি, তোমাকে আমি সব সময় কাছে পেতে চাই। একটু ন্যাকামি করে বললাম, ওরে আমার নাগরে, এবার ছাড়, সন্ধ্যা হয়ে গেছে, কাজ করতে হবে। নীরব বলল, না মামি, আর একটু থাকো। আমি বললাম, এত সময় থাকলাম, এবার যেতে হবে, বাড়ির কাজ করতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। নীরব বলল, ঠিক আছে, তাহলে যাও। আমি তার কপালে একটা স্নেহের আদর দিয়ে চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে নীরব দেখল আমি রান্নাঘরে রান্না করছি। আজ নীরবের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। হঠাৎ নীরব রান্নাঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল আমি বুঝতে পারলাম না। আমি বললাম, সকাল সকাল কি শুরু করে দিছিস? আমার অনেক কাজ বাকি। নীরব বলল, মামি, তোমাকে দেখলে আমার মন প্রাণ উতলা হয়ে ওঠে। শুধু মনে হয় কখন তোমাকে পাশে পাবো, কখন মধু খেতে পারবো। আমি বললাম, আচ্ছা, দেখা যাবে তোর কত দম। নীরব বলল, তাহলে এখন হয়ে যাক 1 রাউন্ড। আমি বললাম, তো এটা যেন মামার বাড়ির আবদার, চাইলেই পেয়ে যাবি। নীরব বলল, হ্যাঁ, এটা তো মামা বাড়িরই। আমি বললাম, অনেক হয়েছে, এবার যা, চোখ মুখ ধুয়ে নে। ও বলল, যাচ্ছি, কিন্তু আমি তোমাকে সব সময় মামি বলবো। আমি বললাম, কেন, কি হলো, আমার সাথে সম্পর্ক রাখবে না? নীরব বলল, না না, তুমি ঠিক বুঝতে পারোনি, রাত্রে একটা জিনিস ভাবছিলাম। আমি বললাম, কি জিনিস? নীরব বলল, আমি মামির ভালোবাসার পাত্র, এটা ভেবে আমার মধ্যে প্রেম অনেক বেড়ে যাচ্ছিল, অনেক আনন্দ পাচ্ছিলাম, আলাদা একটা অনুভূতি হচ্ছিল। মামি, তুমি আমার সারা জীবন থাকবে। আমি ওর হাত ধরে বললাম, ঠিক আছে, তোর যখন যেটা ভালো লাগবে সেটা বলে ডাকবি। তুই আমার সবকিছুই তোর। আমি সব সময় তোর সাথে থাকব। এবার যা, হাত মুখ ধুয়ে নে, আমার অনেক কাজ বাকি। নীরব হাত মুখ ধুয়ে আসলে আমি ওকে খেতে দিলাম। এরপর সারাদিন গল্পগুজবে কাটল। রাত্রে ওর মামা আবার মদ খেতে গিয়েছিল। সেই রাতে আমি লাল শাড়ি পরে নীরবের কাছে গেলাম। সে আমাকে দেখে কিছু না বলে ঝাঁপিয়ে পড়ল। আমার ফুলের মধু খেতে লাগল। আজ প্রথম আমি ওর খেলোয়াড় মুখে নিয়ে খেতে লাগলাম, এতে সে খুব মজা পাচ্ছিল। একটু পর সে মাঠে তার খেলোয়াড় ঢুকিয়ে দিল। আমি অনেক মজা পাচ্ছিলাম, তাই তাকে বললাম ভিতরে পানি দিতে।